আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরিতে সর্বস্তরের মানুষের ঢল, 52 আত্মত্যাগকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। 21 বলতে আমার মনে হয় মাতৃভাষার প্রতি যে টান, আমাদের দেশের সংস্কৃতির প্রতি যে টান, তার প্রথম অনুভূতি। যে ভাষা শহীদ রক্তে রাঙা করলো, তাদের জন্য আমি নিজেকে গর্বিত করতে এখানে এসেছি। গণতন্ত্রের লড়াইয়ের জন্য এদেশের মানুষ কিন্তু 21-এর চেতনাকেই ধারণ করেছে। স্মৃতির মিনারে দিনভর বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের পুষ্পার্ঘ্য অর্পণ। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না, অভিমত বিএনপির। আমরা ন্যায় বিচার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো তো হচ্ছে এক একটা স্তম্ভ। এটা স্তম্ভ প্রকৃত গণতন্ত্র চর্চার জন্য। জাতি এগুলে ভাষাও এগোয় বললেন ডক্টর ইউনূস। দুই ব্যক্তি এবং ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসকে আন্তর্জাতিক মাতৃভাষা পদকে ভূষিত। রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় সমিলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। আমরা পানি দিয়ে নিবারণের চেষ্টা করতে পারি নাই, ফায়ার সার্ভিস খবর দিয়েছি, ফায়ার সার্ভিস 1 ঘন্টা পর আসছে। ভিতরে আমি এখন পর্যন্ত কেউ বাইর হয় নাই, ভিতরে আটকা পড়ছে কিনা জানা যায়নি, তবে মাঝখানে একটা অনেক ভয়াবহ ছিল। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য বললেন জামায়াতের আমির। এটিএম আজহারের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা। ছুটির দিনে অমর একুশে গ্রন্থমেলায় উপচে পড়া ভিড়, স্টলে স্টলে ঘুরে পছন্দের বই কিনেছে পাঠক দর্শনার্থীরা। আমার কমিক্স বই পছন্দ, সাথে ওই গল্পের বই পড়তে আমি ভালোবাসি। বইমেলায় আসতে পেরে খুবই আনন্দিত, ছেলেকে বই কিনে দিতে পারছি, এই জন্য আমি খুবই গর্বিত। রাজশাহীগামী নৈশ কোচে ডাকাতি এবং শ্লীলতাহানির ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা। যাত্রাপথে নিরাপত্তা নিয়ে জনমনে আতঙ্ক। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে দফায় দফায় বিস্ফোরণে আবারও প্রকম্পিত ইসরায়েল, 3টি বাসে আগুন, পশ্চিম তীরে বর্বরতার মাত্রা আরও বাড়ানোর নির্দেশ তেল আবিবের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। বাংলাদেশের ভিত্তিমূল গড়ে দেয়া 52 ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো জাতি। শহরের সব পথ যেন আজ মিশেছিল স্মৃতির মিনারে। ঘুচে গিয়েছিল বয়সের বিভেদ, সংঘবদ্ধ হয়ে একা কিংবা পরিবার পরিজন নিয়ে সবাই অংশ নেন প্রভাত ফেরিতে। বেদনা সুরে তারা স্মরণ করেন অকুতভয় সালাম, রফিক, জব্বারদের। মায়ের ভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা আর 21-এর সেই অদম্য সাহস ছড়িয়ে পড়বে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, এমনই প্রত্যাশা সবার। এস আলীর ছবিতে আলামিন হক অহনের রিপোর্ট। দিনের আলো ফুটেছে কেবল, খালি পায়ে হাতে ফুল, গায়ে কালো সাদার আবরণে এই পরিবারের প্রভাত ফেরি। কোনো রাজনৈতিক দল, প্রতিষ্ঠান কিংবা সংগঠনের বাইরে শহীদদের ভালোবাসা জানাতে এমন মানুষের সংখ্যাটা নেহায়েত কম নয়। পারিবারিকভাবেই সবার মধ্যে দেশাত্মপ্রেমটা জাগ্রত হোক এবং সঠিক যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা অনুশীলনের মধ্যেও জীবনে প্রবাহিত হোক। বিয়ের পর এই দম্পতির প্রথম 21, স্মৃতি জমাতে সাত সকালেই মাসফিক রূপাতাই সামিল শ্রদ্ধা নিবেদনের কাতারে। মাথা নত না করার প্রত্যয়ে চলতে চান জীবনের বাকি পথ। আগে থেকে ইচ্ছা ছিল আসার যে আমাদের শহীদ দিবসে আমাদের শহীদদের স্মরণে আমাদের একটু যাওয়া উচিত, কিন্তু এত সকালে একা বাসা থেকে যাওয়ার পারমিশন ছিল না, সেজন্য আসা হয় নাই। এবার সঙ্গ পেলাম তাই আসলাম। বাংলা ভাষায় নিজেদের মত প্রকাশ করতে পারছি, নিজেদের ব্যক্তি স্বাধীনতাকে প্রকাশ করতে পারছি, সেজন্যই এই শ্রদ্ধা জানাতে আজকে আসলাম। নাবা নাসা দুই বোন প্রতি বছরই আসেন স্মৃতির মিনারে। বাবা বললেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানেই বেদনামুখর উচ্ছ্বাস দিন। প্রত্যাশা, অধিকার আদায়ের সেই ইতিহাস জেনেই বেড়ে উঠুক প্রজন্ম। জানাতে এসেছি যাতে এটা ওরা অন্তরে লালন করে,
যে না এই ভাষা, আমরা যে ভাষায় কথা বলতেছি এই ভাষার জন্য কেউ কেউ বা অনেকেই জীবন দিয়েছেন। এটা নতুন প্রজন্মকে জানানোর জন্য নিয়ে এসেছে। যে ভাষা শহীদ রক্তের রাঙা করলো তাদের জন্য আমি নিজেকে গর্বিত করতে এখানে এসেছি। নানার হাত ধরে আলভিনা কিংবা মায়ের কোলে ছোট্ট শিশু রফিক জব্বারের আত্মত্যাগের ইতিহাসের মাঝেই খুঁজে ফেরে আগামীর সঞ্জীবনী শক্তি। নাতিনদেরকে নিয়ে এসেছি যেন আগামীতে তারা এটা জানতে পারে, বুঝতে পারে এই জিনিসটা কি। শহীদ বেদির দিকে একটি ফুলে একলা ছুটেছেন কেউ কেউ, বলছেন বাংলা ভাষার জন্য এ ভালোবাসা ছুঁয়ে যাক প্রতি হৃদয়ে। আজন্ম লালিত থাকতে হবে এই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা। এই যে আমরা এখন মিশিয়ে কথা বলি, আমাদের বাংলা ভাষা কিন্তু কারো মুখেই আর প্রকৃত বাংলা ভাষা নেই, আর ভালোবাসাও নেই। এমন দলীয় রাজনৈতিকভাবে কিংবা প্রাতিষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানোর রেওয়াজের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে পরিবারের সাথে এমন শিশুকে সাথে নিয়ে শ্রদ্ধা জানানোর রেওয়াজ দিন দিন কমে যাচ্ছে। সাধারণ মানুষ মনে করছেন শ্রদ্ধা জানানোর জন্য পরিবারকে সাথে নিয়ে আসা উচিত সবারই। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। 21 মানেই বাংলাদেশ। ভাষার জন্য জীবন দেয়া জাতি সংকটে পড়েছে বহুবার, কিন্তু সব ক্ষেত্রে 21-এর অনুপ্রেরণা সামনে নিয়েছে বাংলা নামের রাষ্ট্রকে। বিদ্যমান বাস্তবতায় দরকার রাজনৈতিক সহনশীলতা। দেশের নীতি নির্ধারণীরা এমনটা মনে করলেও সাধারণ মানুষ ভাবেন 21 শিখিয়েছে মাথা নত না করা। আর তাই তো বাংলা বাঙালির এগিয়ে যাওয়াই অভিষ্ট লক্ষ্য। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তিয়াত্তর বছর আগেও এমনই আগুন রাঙা সূর্যের আভায় শুরু হয়েছিল 21-এর বসন্তের সকালটা। সেদিনই রচিত হয়েছিল মাতৃভাষার জন্য জীবন উৎসর্গের অনন্য নজির। 7 দশকের পরেও এই উত্তরাধিকার প্রেরণা যোগায় প্রতিবাদ প্রতিরোধে। 21 বলতে আমার মনে হয় মাতৃভাষার প্রতি যে টান, আমাদের দেশের সংস্কৃতির প্রতি যে টান, তার প্রথম অনুভূতি, প্রথম প্রকাশ। আমার কাছে 21 মানে হচ্ছে একটা স্পিরিট, যেটা হচ্ছে আমাদের সবার মধ্যে থাকা উচিত। হার না মানা এই জাতির ললাটে পরাধীনতার শৃঙ্খল কে বেঁধেছে কবে? 24-এর গণঅভ্যুত্থানের পর প্রথম ভাষা দিবসে সে কথাই বললেন আগতরা। স্বাধীন বাংলাদেশ আমরা দেখেছি যে গণতন্ত্রের লড়াইয়ের জন্য এদেশের মানুষ কিন্তু 21-এর চেতনাকেই ধারণ করেছে। 21-এর এই চেতনার দিনে আমি মনে করতে চাই যে আমাদের সবার বাংলা ভাষা বেশি বেশি করে ব্যবহার করা উচিত। 21 মানেই মাথা নত না করা। 21 মানেই নতুন স্বপ্নের বীজ বপন, যার পুষ্প পল্লবিত রূপ এই স্বাধীন বাংলাদেশ। একে নতুন দিনে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। পৃথিবীতে একটাই দেশ যে দেশে ভাষার জন্য জীবন দিয়েছিলেন, বাচ্চা যেন এটাই শিখতে পারে এখান থেকে। এখানে এসেছিলাম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। ভাষা শহীদদের সম্মান জানানোর জন্য এসেছি। আমি আমার বন্ধুদেরকে নিয়ে শহীদ মিনার দেখতে এসেছি। আমরা রক্ত দিয়ে ভাষা প্রতিষ্ঠিত করেছি, আর সেটা জাতীয়ভাবে সারা পৃথিবী বৈশ্বিকভাবে সেটা মেনে নিয়েছে। অবশ্যই এটা আমাদের কাছে গর্বের। রাজনৈতিক সন্ধিক্ষণে প্রয়োজন সবার ঐক্য। কোনো সংকীর্ণ স্বার্থে যেন পথ না হারায় বাংলাদেশ, সে প্রত্যাশার কথাও জানান শিক্ষাবিদরা। সহনশীলতা, সেজন্য সবার প্রতি সবার মমত্ববোধ, ভালোবাসা, এগুলোর চর্চা রাজনৈতিক সংস্কৃতিতে আনা জরুরি। কোনো রকমের বিদ্বেষ উস্কানির বিপরীতে মানুষের ভালোবাসাই যেন সবসময় শক্তিশালী হয়। শুভ রাজনৈতিক একটা পরিবেশ দেশের মধ্যে চলে আসে, এইটাই আমরা সবাই কামনা করছি। আমাদের মনে রাখতে হবে যে এই মুহূর্তে আমরা বহু মানুষের রক্তের ঋণ নিয়ে দাঁড়িয়ে আছি। এই জাতীয় উদযাপনগুলো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে সহযোগিতা করবে। বাংলার 21 আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই শহীদ বেদিতে হাজির হয়েছিলেন ভিনদেশিরাও। ভাষার জন্য লড়াইয়ের তীর্থভূমিতে এসে আপ্লুত তারাও। এখানে এসে সবাই মানে খুশির মতো, এটা দেখতে খুব ভালো লাগে। I really feel it's super important to keep fighting for the language because this is part of your or our identity, our culture.
ভাষা শহীদদের রক্তে রঞ্জিত যে বেদি সিক্ত হয়েছে ফুলে ফুলে, যে বেদি ভরে গেছে শ্রদ্ধার অর্কে, সেই বেদির কাছেই নতুন প্রজন্মের নতুন শপথ, নতুন বাংলাদেশকে ভালো রাখা। আর তাই তো তারা একত্রে বলছেন, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবে ফেব্রুয়ারি, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। আহমেদ রেজা, যমুনা নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না, এই মন্তব্য করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এই দাবি জানান দলটির নেতারা। এদিকে সর্বস্তরের মানুষের পাশাপাশি বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। এখনও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়ায় অনেকে আক্ষেপ করেন। শোক প্রতিরোধের সেই অমর গান গাইতে গাইতে স্মৃতির বেদিতে আসে উদীচী শিল্পী গোষ্ঠী। শ্রদ্ধা জানাই 52 বীর শহীদদের। আমাদের এখানে শুধু বাঙালি নয়, আমাদের অন্যান্য যে জাতিগোষ্ঠী সমূহ আছে, অন্যান্য ভাষিক মানুষ আছে, তাদের যে মাতৃভাষার অধিকার সেটিও আজকে প্রতিষ্ঠিত হয়নি। সুতরাং 71-এর পথ ধরে শোষণ এবং বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য 24-এর যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকে ধারণ করে একটা বৈষম্যহীন সমাজ আমরা গড়ে তুলব। শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও। আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শহীদ বেদিতে ফুল দিতে আসে বিএনপি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন রিজভী, জানান একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনই দেশের প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে। আমরা ন্যায় বিচার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো তো হচ্ছে এক একটা স্তম্ভ। এটা স্তম্ভ প্রকৃত গণতন্ত্র চর্চার জন্য। আমরা সেই বিষয়গুলো আপনার চর্চিত হবে, সেই বিষয়গুলো প্রতিষ্ঠিত হবে। সেটি হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তির বিজয় হলো। নতুন প্রজন্ম তারা পুরানো ধাঁচের যে একটা হানাহানির রাজনীতি, সেটার থেকে বের হয়ে আসতে চায়। আমরা এটা আর চাই না। পরে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন বাম রাজনৈতিক ও ছাত্র সংগঠন। এত বছরেও সকল মাতৃভাষার চর্চা ও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হয় ক্ষোভ জানান তারা। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত উচ্চ আদালত থেকে শুরু করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন স্তরে বাংলা ভাষা এখন পর্যন্ত আমরা চালু করতে পারিনি। আমরা এমন একটি দেশ চাই যেখানে বহু ভাষার রাষ্ট্র হবে, বহু জাতির রাষ্ট্র হবে। 21 আমাদেরকে বারবার অন্যায়ের বিরুদ্ধে লড়বার একটা স্পৃহা দেয়, সাহস দেয়। এবারও জুলাই অভ্যুত্থানের পিছনে আমরা যখন দেশের গান গিয়েছি, আমরা যখন শপথ নিয়েছি, আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি শহীদ মিনারে, তখন 21 আমাদের পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা দিয়েছিল। 1952 সালে বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, শফিক, জব্বাররা। বলা হয় তাদের এই আত্মত্যাগের ফলেই বাঙালি জাতি আজ মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। তবে দুঃখজনক হলেও সত্যি, এত বছরেও 21-এর সেই সঠিক চেতনা এখনো বাস্তবায়ন হয়নি, সর্বস্তরে চালু হয়নি বাংলা ভাষা। সবাই বলছেন শহীদদের সঠিক সম্মান জানাতে হলে সর্বস্তরে বাংলা ভাষা চালুর বিকল্প নেই। আশিক মাহমুদ, যমুনা নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। এর আগে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাত 12:01 শহীদ বেদিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচারকরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বেদিতে। আর তাদের পরই 3 বাহিনীর প্রধান, আইজিপি, ডিএমপি কমিশনার, ডিজি, বিজিবি, র্যাব, ডিজি আনসার, এনএসআই, ডিজিএফআই সহ অন্যান্য বাহিনীর প্রধানরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সেই দেশের ভাষা শেখার জন্যই সবাই ছুটে যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এর আগে ইউনেস্কোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, মাতৃভাষার গুরুত্ব বুঝতে ব্যর্থ হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং 3.0 বাস্তবায়ন সম্ভব হবে না। 21 ফেব্রুয়ারি উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 4 দিনব্যাপী অনুষ্ঠান। এর উদ্বোধনী পর্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান করেন। এছাড়া লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড বিজয়ীদের সনদপত্র প্রদান করেন অন্তর্বর্তী সরকার প্রধান। জাতীয় পদক পেয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা। আন্তর্জাতিক পদক পেয়েছেন অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার ও প্রতিষ্ঠান হিসেবে পদক পেয়েছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস। প্রধান উপদেষ্টাকে দেয়া শিশু কিশোরদের বিভিন্ন ভাষার সম্ভাষণ উপস্থিত সবাইকে শোনান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, প্রযুক্তির প্রাধান্যের সাথে ভাষাও প্রাধান্য পায়। যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সেই দেশের ভাষা শেখার জন্যই সবাই ছুটে যাবে। ডক্টর ইউনূস বলেন, জাতি এগোলে ভাষাও এগোয়, সম্মান বাড়ে ভাষার। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই। এর আগে বিকেল 3টায় প্যারিসে ইউনেস্কো হেডকোয়ার্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী পালন অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মাতৃভাষার গুরুত্ব বুঝতে ব্যর্থ হলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং 3.0 বাস্তবায়ন সম্ভব হবে না। ব্যক্তি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে হলে একটি ভাষাকেও বিলুপ্ত হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। এ সময় উচ্চশিক্ষায় মাতৃভাষার প্রতিবন্ধকতা দূর করার উপরও জোর দেন তিনি। All this will be for nothing if we fail to communicate these understandings of leaving no one behind to each other in their own languages. That is how we can build inclusive societies through multilateralism. প্রধান উপদেষ্টার বক্তব্যের পর ইউনেস্কোর রজত জয়ন্তী উদযাপনে এক সাংস্কৃতিক আয়োজনে ছিল বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশে সমিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবারও রাত 7:30টার দিকে খিলগাঁওয়ে দোতলা একটি সমিলে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে প্রথমে 2টি ইউনিট যায়, পরে একে একে 10টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। অল্প থেকে চলছে, আমরা পানি দিয়ে নিবানোর চেষ্টা করছি, পারি নাই। ফায়ার সার্ভিস খবর দিচ্ছি, ফায়ার সার্ভিস 1 ঘন্টা পর আসছে। রাবারের গোডাউন আছে, কেমিক্যাল আছে, যে কেমিক্যাল আমরা বাইর করছি এগুলা। যে কোণে আগুনটা জ্বলতেছে ওখানে থেকে আগুন লাগছে, লাগার পরে শব্দ করছে ভড়াস করে শব্দ করতে একবারে পুরোটাই গ্রাস হয়ে গেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়, সরাসরি যাচ্ছি তার কাছে। বিজয়, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে আমরা খবরে বলছিলাম, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি এবং কিভাবে আগুনের সূত্রপাত কিছু জানা গেল কিনা একটু জানাবেন। তিতুমির, মূলত একটি গাড়ির গ্যারেজের একটি সিলিন্ডারের বিস্ফোরণের মাধ্যমে এই আগুনটি লেগেছে বলে অনেকে ধারণা করছেন, তবে আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না আসলে কিভাবে আগুনটি লেগেছে। তবে এই মুহূর্তে আপনি যেমনটি বলছিলেন যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, আমরাও দেখতে পাচ্ছি আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু তবু শঙ্কা কাটেনি বলছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা বলছেন যে এখানে আসলে কেমিক্যাল এবং বিভিন্ন বিস্ফোরক জাতীয় যে দ্রব্য সেগুলো রয়েছে বলে এখন পর্যন্ত আসলে যে বলা যাবে না যে এখানে আসলে কোনো ধরনের কোনো শঙ্কা নেই, এখনও শঙ্কা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত ফায়ার সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মূলত আগুনের সূত্রপাত 6টার আগে, 7টার কিছুটা আগে আগুনের সূত্রপাত হয় এবং এর আধা ঘন্টার মধ্যে আসলে ফায়ার সার্ভিসের 2টা ইউনিট
এসেছে এবং তারপরে আস্তে আস্তে এরপরে আরও বাকি 8টা ইউনিট এসেছে, তারপর আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা আসলে জানতে পারিনি, কোনো ক্ষয়ক্ষতি এখনও হয়নি। তবে গাড়ির যে গ্যারেজগুলো আসলে পুড়েছে সেগুলো থেকে শুরু করে এবং সমিলও 2টা সম্পূর্ণ পুড়ে গিয়েছে। তবে আশেপাশে যে আবাসিক এলাকা রয়েছে সেখানে আগুন ছড়াতে পুরোপুরি আসলে সক্ষম হয়নি, তার আগেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ধন্যবাদ হাসিবুল করিম বিজয়, জানাচ্ছিলেন আমাদের খিলগাঁওয়ের তালতলা আগুনের সর্বশেষ খবর। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বলেছেন, জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তখন সব অপশক্তি পরাজয় বরণে বাধ্য হয়। যার উদাহরণ 52 ভাষা আন্দোলন আর 24-এর গণ অভ্যুত্থান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। 21 হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা। আলোচনায় উঠে আসে ভাষা দিবসের বিভিন্ন দিক। এতে অংশ নিয়ে জামায়াতে আমির বলেন, ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা শহীদদের নিয়ে রাজনীতি করলেও তাদের পরিবারকে মূল্যায়ন করেনি। একটি সরকার 15.5 বছর এই জাতিকে বড় জ্বালাতন করেছে, ইতিহাসকে কেটে টুকরা টুকরা করে সব জায়গায় অন্যায্যভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। ইতিহাসের বিকৃতকারীরা সব সময় ইতিহাসের আস্থা করে পড়ে গিয়েছে। ইতিহাস কোনো দলের নয়, ইতিহাস একটা জাতির হয়। আমরা আমাদের বীরদেরকে জাতীয় স্বীকৃতি দিয়ে শ্রদ্ধার চূড়ান্ত আসনে রাখতে চাই। বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট করে জামায়াতের কেন্দ্রীয় নেতাদেরকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতে আমির। এ সময় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়েও কথা বলেন তিনি। নির্বিশেষে সমস্ত মুসলিমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম। ওই সময় যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এর চাইতে বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবেন? মনের এই কষ্ট থেকে আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই, আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আলোচনা সবার বাহিরে শহীদ দিবস উপলক্ষে রাজধানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল করেছে জামায়াত, কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে যায়নি দলটি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে 25শে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অভ্যুত্থান কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী। ওই দিন দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত কর্মসূচি চলবে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের পাঠানো এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। এতে দাবি করা হয়, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মিথ্যা মামলায় বিগত 13 বছরের বেশি সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেছেন, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় 6.5 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেননি। বিএনপি এতদিন ডামি আন্দোলন করে আসছিল, তাই জনগণ তাদের নির্বাচনের ডাকে সাড়া দিচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। রাজনীতিকদের দুর্নীতি বন্ধ করা এবং জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানান তিনি। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভায় এসব কথা সংগঠনের যুগ্ম আহ্বায়ক বলেন। জানান যে গত 15 বছর ধরে শেখ হাসিনার সরকার দেশের ইতিহাস নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে। তারা কেবল মুজিববাদের প্রচার করেছে। রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে নাগরিক কমিটির এই নেতা বলেন, তাদের চাপে সংস্কার কমিশনগুলো গোজামিল সংস্কারের সুপারিশ করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অমর 21শে বইমেলায় ছিল পাঠক এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দুপুরের পর থেকেই বাড়তে শুরু করে অসংখ্য দর্শনার্থীর আগমন। আর এত মানুষের আনাগোনায় খুশি হলেও বই বিক্রি নিয়ে খুব একটা সন্তুষ্ট নন প্রকাশকরা। তবে এখনও আশা করছেন শেষ কটা দিনে বই বিক্রি আরও বাড়বে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর এই দিনটি ঘিরেই গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে অমর 21শে বইমেলা। তাই শহীদ দিবসে বইমেলায় উপচে পড়া ভিড় থাকে বরাবরই। বিকাল থেকেই অসংখ্য মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। স্টলে স্টলে ঘুরে চলে পছন্দের বই কেনা। লেখকরাও নিজেদের বই নিয়ে
অপেক্ষায় পাঠকের জন্য। সাইকোলজিক্যাল বইগুলো একটু বেশি পছন্দ করি, এছাড়া সাহিত্যিক বইগুলো যেগুলো আছে বিশিষ্ট লেখকের। 21শে ফেব্রুয়ারি আমাদের ঐতিহ্য, আমরা বইমেলায় আসতে পেরে খুবই আনন্দিত, ছেলেকে বই কিনে দিতে পারছি, এই জন্য আমি খুবই গর্বিত। বাংলা সাহিত্য চর্চায় নারীর অবদান এবং মহাকাব্যে আমার কবিতা এসেছে। বইয়ের বেশ কিছু কবিতা জুলাইকে নিয়ে লেখা, তাছাড়াও সব ধরনের মেজাজের কবিতা আছে। ছাদে গিয়েছে খেলতে, বুলেটের আঘাতে মৃত্যু হয়েছে, এই সমস্ত বিষয়গুলোকে এই বইয়ে আমি ঠাঁই দিয়েছি। আমরা যেহেতু জেনজি, তো আমাদের এই 24-এর চেতনা ধরে একটু বেশি কবিতা রয়েছে। আঙ্গ নোয়াখালীর একটা সন্তান, আপনারা জানেন যে আঙ্গ সালাম ভাষার সেই 52-এর ভাষা আন্দোলনে জীবন দিয়েছে, এজন্য আমি গর্বে বুক হলি উঠে। এদিন মেলায় আসেন 21শে পদকপ্রাপ্ত লেখক ও সাংবাদিক, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। নিজের লেখা বইয়ের বিভিন্ন স্টলে কিছু সময় কাটান তিনি। এখন আমাদের সময় হচ্ছে দেশটাকে গড়ে নেয়া, দেশটা আবার যাতে করে এখানে আবার মানবাধিকার ভুলুণ্ঠিত না হয়, মানুষের বাক স্বাধীনতা, লিখবার স্বাধীনতা যেন ভুলুণ্ঠিত না হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। মেলার স্টল, মাঝের হাঁটা পথ, কোথাও দাঁড়ানোর জায়গা নেই। এদিন এবারের মেলার সর্বোচ্চ 307টি নতুন বই প্রকাশিত হয়েছে। গেল 21 দিনে সব মিলিয়ে মোট বই 2212টি। এত মানুষের ভিড়ে বই বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশক ও বিক্রেতাদের। কেউ বলছেন বিক্রি আশাব্যঞ্জক, অধিকাংশই হয়েছেন আশাহত। পাঠকের সংখ্যা দিন দিন কমছে, আর ছবি তোলার প্রবণতাটা অনেক বেশি। 21শে ফেব্রুয়ারি হিসেবে যে বিক্রির আমাদের আশা ছিল তার অর্ধেকও পূরণ হয়নি। আজকের যে সমাগমটা পাঠক এবং লোকের, সেটা বইমেলায় একটা আশার সঞ্চার করেছে। আজকে বেচে কিনা বলা যায় খুবই ভালো। পাঠক সকাল থেকে তো ছিলই না, 4টার পরে কিছু পাঠকের ঢল নেমেছে, কিন্তু ঘোরাঘুরি বেশি করতেছে, বইয়ের দিকে নজর তাদের খুবই কম। তবে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও সকালে শিশু প্রহর থাকলেও শিশু কিশোরদের উপস্থিতি কম থাকায় হতাশ বিক্রেতারা। তবে অভিভাবকদের অভিযোগ, শিশুদের উপযোগী খুব বেশি বই নেই মেলায়। এবার সর্বসাধারণকে দেখা যাচ্ছে, ছেলে, ছাত্র জনতা, সাধারণ মানুষ একটু বেশি দেখা যাচ্ছে। বাচ্চাদেরকে এই সংস্কৃতির সাথে সম্পৃক্ত করা, তাদেরকে পরিচিতি ঘটাই দেওয়া। আমার কমিক্স বই পছন্দ, সাথে ওই গল্পের বই পড়তে আমি ভালোবাসি। বই দেখেছি কাজী নজরুল ইসলামের। মেলার শেষ কদিনে প্রকৃত পাঠকরা বই কিনবেন বলে প্রত্যাশা প্রকাশকদের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা থেকে রাজশাহীগামী নৈশ কোচে ডাকাতি এবং 2 নারীর শ্লীলতাহানির ঘটনায় অবশেষে মামলা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলাটি করেছেন ডাকাতির ঘটনায় ভুক্তভোগী ওমর আলী। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা 8-9 জনকে। এদিকে এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে বাদীর অভিযোগ, 17 ফেব্রুয়ারি সোমবার রাত 10টার দিকে গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস। গাজীপুরের চন্দ্রা থেকে ওঠে আরও কয়েকজন যাত্রী। কিছুক্ষণ পর সেই গাড়ির নিয়ন্ত্রণ নেয় যাত্রীবেশে থাকা ডাকাত দল। রাস্তা থেকে যাত্রী তুলছে, যাত্রী তোলার পর লাইট লিভার দেওয়ার পরে তখন থেকে শুরু হয়ে গেছে জায়গা বেজায়গা হাত দিয়া নারী টাকা পয়সা সব নিয়ে গেছে। কিছুক্ষণ একটু যাইতেই গাড়ি লক করে দিল। লক করে দেওয়ার পর মনে করেন ছুরি টুরি নিয়ে ওরা মনে করেন ডাকাতি শুরু করে দিছে। লুটপাটের পাশাপাশি 2 নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে মামলায়। ডাকাত দল বাস থেকে নেমে যাওয়ার পর নাটোরের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় পৌঁছালে পুলিশে খবর দেয় যাত্রীরা। 3 দিন পর মামলা হয়েছে ঘটনাস্থল টাঙ্গাইলের মির্জাপুর থানায়। বাদী তো কেউ নাই, বাদী তো কেউ আসে নাই। গতকাল আমরা তো বাদী নাটোরতে যাই নিয়ে আসছি, কেউ তো বাদী আসে নাই, কেউ তো থানার অভিযোগ দেয় নাই, লিখিত অভিযোগ না দেয়, কেউ যদি না আসে, কেউ যদি অবগত না করে। যখন আমরা তথ্য পাইলাম তখন নাটোর থেকে বাদীকে নিয়ে আসলাম, এসে আমরা মূল অভিযোগ করলাম। এই ঘটনায় সুপারভাইজার ও হেলপারকে 54 ধারায় আটক করে আদালতে পাঠিয়েছিল পুলিশ। বুধবার জামিনে মুক্তি পেয়ে যায় সবাই। ঘটনার নিন্দা জানিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। কোন থানায় মামলা হবে তা নিয়ে কয়েকদিন ধরে চলছিল পরস্পর বিরোধী বক্তব্য। আমাদের আইন অনুযায়ী তো সেটাই, এখানে ঘটনাস্থল সেখানেই মামলা হয়। আমাদের কাছে আসলে করলে তখন সেটা কিন্তু আমরা আইন অনুযায়ী ওটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। আমার থানা মামলা আমার এলাকায় হতো না, আমার থানা মামলা মির্জাপুর এবং সাভার। তবে পুলিশ চাইলে নিজেরাই বাদী হয়ে মামলা করতে পারত বলছেন আইন বিশেষজ্ঞরা। সাধারণ যারা ভিকটিম তাদের দ্বারাও এটা সম্ভব মামলাটা করা, এবং একই সাথে
পুলিশ সরকারের পক্ষ হয়ে কিন্তু মামলা করার অধিকার তাদেরও আছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ যাত্রীদের মাঝে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজশাহীতে পদ্মা নদীর পাড় থেকে মুখ বাঁধা মধ্যবয়সী অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় রাজশাহীর লালন শাহ মুক্ত মঞ্চের সামনে পদ্মা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে পদ্মার তীরে মুখে স্কচ টেপ দিয়ে পেঁচানো অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ধারণা করা হচ্ছে গত রাতের কোনো এক সময় শ্বাসরোধে হত্যার পর যুবকের মরদেহটি ফেলে গেছে কেউ। ঘটনাস্থলে ক্রাইম সিন, সিআইডি এবং পিবিআই এর সদস্যরা আলামত সংগ্রহ করেছেন বলেও জানিয়েছে পুলিশ। আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদের ক্রাইম সিন ইউনিট এসেছে, সিআইডি, তারা কাজ করতেছে, আলামত সঙ্গে কাজ করতেছে। এখন পর্যন্ত তার পকেটে, প্যান্টের পকেটে, ডান পকেটে টাকা পাওয়া গেছে কিছু। পরিচয় এখনো শনাক্ত করা যায় নাই, আননোন ব্যক্তি। গত 15 বছরে 4,500-এরও বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় এক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্র এবং ভোটের অধিকার চাওয়ায় এসব মানুষ হত্যার শিকার হয়েছে। 2000 মানুষের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব ব্যর্থ হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন মোহাম্মদ আসাদুজ্জামান। মাসব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার 7টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। 4,500-এর উপরে মানুষকে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আমার আপনার ভাই, আমার আপনার সহযোদ্ধা, আমার আপনার আত্মীয় স্বজন তারা ছিল। তাদের অপরাধ ছিল, তারা কথা বলতে চেয়েছিল। হবিগঞ্জের বাহুবলে নিজ বাড়ি থেকে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের রুকন মিনারা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাংগঠনিক কাজে সকাল থেকে বাড়ির বাইরে ছিলেন মিনারা আক্তার। সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান স্বামী আব্দুল আহাদ। পরে ঘরে ঢুকে স্ত্রীর ছুরিবিদ্ধ মরদেহ দেখেন তিনি। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। মিনারার 7 মাসের পুত্র সন্তানকে খাটের নিচ থেকে এ সময় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। গলফ খেলোয়াড়দের মান উন্নয়নে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাতে কর্মীটলা গলফ ক্লাবে 8ম রানার আপ প্রেসিডেন্ট ক্লাব গলফ টুর্নামেন্টের 2025-এর সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় সেনাপ্রধান টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এবারে রানার আয়োজনে প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন সাদিকুল ইসলাম। দেশের সকল গলফ ক্লাব থেকে মোট 704 জন গলফার এবং রানার আপ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা ও তাদের পরিবার এই অনুষ্ঠানে অংশ নেয়। আমরা চেষ্টা করছি গলফটাকে আরো জনপ্রিয় করার জন্য। এখানে প্রফেশনালদের জন্য আমরা টাকা পয়সা দিয়েছি, তারা যেন বেশি করে প্রফেশনাল টুর্নামেন্ট খেলতে পারে বাইরে, সেটার জন্য চেষ্টা জারি আছে। আমাদের গলফের একাডেমি আছে, সেই একাডেমিতেও চেষ্টা হচ্ছে ইয়াং জেনারেশনকে গলফে অভ্যস্ত করা। ইসরায়েলে থেমে থাকা 3টি বাসে একযোগে ঘটল বোমার বিস্ফোরণ। দিবাগত রাত 2টায় জোরালো শব্দে কেঁপে ওঠে বাথ ইয়াম এলাকা, তবে হতাহত হয়নি কেউ। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে দূর নিয়ন্ত্রিত ডিভাইসের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়। আরও 2টি বাস থেকে উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত বোমা। এই ঘটনার পর সব বাস, ট্রেন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের পরিবহন মন্ত্রী। ঝুঁকিমুক্ত নিশ্চিত হওয়ার পরই অনুমতি দেন পুনরায় চলাচলের। প্রাথমিকভাবে একে সন্ত্রাসী হামলা আখ্যা দিচ্ছে কর্তৃপক্ষ। শুরু হয়েছে তদন্ত। এদিকে এই ঘটনার জেরে এরই মধ্যে দখলকৃত পশ্চিম তীরে বর্বরতার মাত্রা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। শনিবার আরও 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। ইসরায়েলের হাতে জিম্মি 602 ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বন্দি বিনিময়। মুক্তির আশায় রয়েছেন এলিয়া কোহেন, অমর শ্যামটভ, অমর ওয়াইনকার্ট, টাল সোহাম, আভেরা ম্যানগেস্টো এবং হিসাম আল সায়েদ নামের 6 ফিলিস্তিনি। 2023-এর 7 অক্টোবর ইসরায়েল অভিযান চলাকালীন সময়ে হামাসের হাতে আটক হন এই 6 জিম্মি। শনিবার গাজায় তাদের ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস। বিনিময়ে 602 জন ফিলিস্তিনি জিম্মিকে হামাসের কাছে ফেরত দেবে ইসরায়েল। এর সাথে শেষ করছি রাতের বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই।